সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্রিকেট নিয়ে অনেকের অনেক ধরনের হতাশা কাজ করেছে এবং সেই হতাশার গল্প আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, সেই হতাশার গল্প আমরা লিখেছি। তবে যতই হতাশ হন না কেন, যতই রমজান মাস হোক না কেন, যতই ইফতারের সময় ঘনিয়ে আসুক না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 11, 13 এবং 15 মার্চ তখন আরো কিছুটা হলেও সূর্যের উত্তাপ বাড়বে, তৃষ্ণা বাড়বে, দিন বড় ছোটর হিসাব নিকাশটা আরো বেশি বাড়বে। কিন্তু আপনারা অবশ্যই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হবেন, রমজান মাসে হাজির হবেন, ইফতারের প্রস্তুতি নিয়ে হাজির হবেন, খেলা দেখার জন্য, বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ দেখার জন্য পাকিস্তানের বিপক্ষে। র্যাঙ্কিং এর 10ম দলের সাথে র্যাঙ্কড 4 টিমের যেই লড়াইটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, সেই সিরিজে যেন অনেক দিন পর, প্রায় 2 বছর পর, বাংলাদেশের যারা ক্রিকেট দর্শক রয়েছেন, অনুরাগী রয়েছেন, ক্রিকেটকে যারা দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রচন্ড ভালোবাসেন, তাদের জন্য এক অসাধারণ উপলক্ষ হতে যাচ্ছে এই 3টা দিন। এবং টিকিটের জন্য হাহাকার, লাইন, টিকিট প্রাপ্তির পর উচ্ছ্বাস কয়েক হাজার গুণ যে বেড়ে যাবে, তার কারণ, তার পেছনের কারণ, তার সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করবে একটা ক্যারেক্টার। সাকিব আল হাসান জাতীয় দলের জার্সিতে নিজের দেশে মার্চ মাসে সাকিব খেলার অপেক্ষায়, বাংলাদেশের ফেভারিট ফরম্যাট, যেই ফরম্যাটে এই মুহূর্তে বাংলাদেশ দলগতভাবে ভয়াবহ চাপের মধ্যে রয়েছে, সেই ওয়ানডেতে সাকিব আল হাসান আসছেন। বাংলাদেশ যেন নতুন প্রাণের স্পন্দন পাচ্ছে। সাকিব ইজ কামিং ব্যাক, অ্যান্ড সাকিব ইজ কামিং ব্যাক আফটার অলমোস্ট 18 মান্থস। এবং সেটা হতে যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহে, যেই আলোচনা, যেই ডিসকাশন আমি অনেক আগে করেছিলাম, এবং সেই ঘটনার বাস্তবায়ন আমরা দেখতে পাবো আর মাত্র 2 সপ্তাহের মধ্যে। সাকিব আল হাসান আসছেন জাতীয় দলের হয়ে আরো একবার খেলার জন্য। সাকিব আল হাসান আসছেন জাতীয় দলের হয়ে এমন একটা অবস্থায় খেলার জন্য যখন পুরো জাতীয় দল, ক্রিকেট, কূটনীতি সবকিছু একটা এলোমেলো অবস্থা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পার্টিসিপেশন নেই, ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশ র্যাঙ্ক 10, পরের বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি পারবে না সেটা নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, ঠিক তখন বাংলাদেশের অসংখ্য স্বর্ণালী সময়ের কান্ডারি সাকিব আল হাসান ইজ কামিং ব্যাক আফটার 18 মান্থস, জাতীয় দলের হয়ে খেলার জন্য, জাতীয় দলকে উদ্ধার করার জন্য, শেরে বাংলাকে আরো একবার বাঘেদের গর্জনে উচ্চকিত করবার জন্য। সব যদি ঠিক থাকে, সাকিব আল হাসানের এই আশাটা শুধুমাত্র ওই 3টা ম্যাচ খেলা না, সাকিবের এই প্রত্যাবর্তনটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা প্রত্যাবর্তনগুলোর একটা হয়ে থাকবে। সাকিবকে ফেরানো নিয়ে নানা নাটকীয়তা আমরা দেখেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুখে মুখে অনেক কথা বলেছে, লিগ্যাল প্রসিডিউর নিয়ে তারা অনেকটাই আলস্যের মধ্যে ছিল। কালের কণ্ঠ রিপোর্ট করেছে, আমি আমার প্ল্যাটফর্ম থেকে রিপোর্ট করেছি সাকিবকে নিয়ে অনেক কথা হয়, কিন্তু শেষ পর্যন্ত সাকিবের ওই লিগ্যাল ইস্যুস গুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো কোনো কাজ করেনি। অবশেষে আগামীকাল পরশুর মধ্যে সাকিবের সেই লিগ্যাল প্রসিডিউর গুলো যেন আইন এবং ক্রীড়া মন্ত্রণালয় যুগপৎ ভাবে সমাধানের পথে এগিয়ে যায়, সে স্টেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসান আবারও তার বাঁহাতি ঘূর্ণিতে পরাস্ত করবেন বিশ্বের সেরা ব্যাটারদের। সাকিব আল হাসান আবারও ফ্লাইং বার্ডস এর মতো করে উদযাপন করবেন। সাকিব আল হাসান আবারও যখন বল করতে যাবেন, উইকেট পাবেন, দর্শকদের হর্ষধ্বনিতে মুখরিত হবে মিরপুরের চারপাশ। যখন ব্যাট করতে নামবেন, সবাই তাকিয়ে থাকবে হেলমেটের স্ট্রাইপ কামড়িয়ে তিনি ব্যাট করছেন নাকি সাকিব আল হাসান সেই আগের সাকিব আল হাসান স্টাইলে রয়েছেন। মাঠে একজন ক্রিকেটারের উপস্থিতি, আপনারা মানুন আর না মানুন, বিশ্বাস করুন আর না করুন, এমন একটা ফ্রেগরেন্স ক্রিয়েট করবে। 18 মাস পর সাকিবকে আরো একবার কাছ থেকে দেখার যে সুযোগ, সেটা এমন এক উপলক্ষ ক্রিয়েট করবে যেখানটায় 11-22 জন যে ক্রিকেটার যারা মাঠে নামবে, যারা খেলবে, যারা মুখোমুখি হবে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, বাকি 21 জনের আসলে কোনো খাওয়া থাকবে না। সাকিব ক্যারেক্টারটা এরকম। সাকিবের ফ্রেগনেন্স যেন লিলি হুইপশিয়া বডি ওয়াশের মতো, এটা অনেকক্ষণ থাকে, চলে গেলেও থাকে, না থাকলেও থাকে, অ্যাটলিস্ট 72 ঘন্টা পর্যন্ত যেভাবে আপনার ময়েশ্চার ধরে রাখে। সাকিব আল হাসান যতক্ষণ খেলবেন, যতক্ষণ বল করবেন, যতক্ষণ ব্যাটিং করবেন, যতক্ষণ ফিল্ডিং করবেন, নিশ্চিত থাকুন মিরপুরের কানায় কানায়, টেলিভিশন সেটে, অনলাইনে, দেশের বাইরে, দেশের ভেতরে, সব জায়গায় সবার খোঁজ থাকবে, সবার খোঁজ নেওয়ার চেষ্টা থাকবে। আজকে সাকিব কত রান করলেন, কয় উইকেট পেলেন, সাকিবের প্রত্যাবর্তনটা কেমন হলো, ক্যাপ্টেন তাকে প্রপারলি ইউজ করেছে কি করে না, প্রতিপক্ষ কতটুকু চাপে ছিল, বাংলাদেশ কতটুকু স্বস্তিতে ছিল, প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা ডিসকাশন।
কেউ কখনো ভেবেছিলেন যে সাকিব এভাবে আবার ফিরে আসবে? কেউ কখনো ভেবেছিলেন যে সাকিব আল হাসানের জন্য যারা বাংলাদেশে ক্রিকেট দেখবে না বলে নানা সময়ে প্রতিজ্ঞা করেছে এবং সেই ওয়াদা নিজেরাই ভেঙেছে, মুচকি হেসেছে, সেই তারা আবারও এই রমজান মাসে খেলা দেখার জন্য টার্গেট করবেন? ইফতার কি করবেন সেটার থেকেও বড় হয়ে যাবে যে ওই সময়টায় যদি খেলা চলে, ইফতারের পরবর্তী সময়ে কে ব্যাট করবে কে বল করবে সেটা যেন একটু দেখতে পারি। আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ বিউটিফুল টাইম ফর বাংলাদেশ ক্রিকেট এগেইন। আমরা ওয়ানডেতে, টি-20-তে, টেস্টে মুশফিকুর রহিমকে আমরা দেখতে পাই, কিন্তু পঞ্চপাণ্ডবের কাউকে আসলে আমরা আর পাচ্ছিলাম না। সেই সাকিব ইজ কামিং ব্যাক। নিজের মতো করে যদি সাকিব ব্যাক করতে পারেন, বাংলাদেশ দলের জন্য এটা যে কতটা উপকারী হবে, ইউ হ্যাভ নো আইডিয়া। 10 নম্বর র্যাঙ্ক বাংলাদেশ, একটু আগে বলছিলাম যে যেই দলটা আসলে পরের বিশ্বকাপ অনিশ্চিত এখন পর্যন্ত, এবং বাংলাদেশ কতগুলো বাইলেটোরাল সিরিজ সামনে পাবে, কারণ অনেক দলই বাংলাদেশের সাথে ভারত এবং বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের যে তিক্ততা সেটার কারণে খেলতে অনাগ্রহী হতেই পারে। সেই জায়গায় এই সিরিজটা কত গুরুত্বপূর্ণ, কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ, শুধু সাকিবের উপস্থিতি না। সাকিবের উপস্থিতি স্বস্তি দেবে, এবং সেই স্বস্তির জায়গাটা যদি আমি বিশ্লেষণ করি, র্যাঙ্ক 10th বাংলাদেশের এই মুহূর্তে র্যাঙ্কিং পয়েন্ট বা রেটিং পয়েন্ট হচ্ছে 76, এবং বাংলাদেশের উপরে থাকা উইন্ডিজের হচ্ছে 77। আপনি যদি টপ 4 এর মধ্যে থাকা পাকিস্তান 105 রেটিং পয়েন্ট নিয়ে, যেই দলটার নাম্বার 4 এর মধ্যে রয়েছে, সেই দলকে হারাতে পারেন, সেই দলকে আপনি হোয়াইট ওয়াশ করতে পারেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ দল সেটা করতে পারবে, সেই যোগ্যতা তাদের রয়েছে। অথবা সিরিজটা জিততে পারেন, বাংলাদেশের পয়েন্ট বেড়ে 80-র কাছাকাছি হয়ে যাবে, বাংলাদেশের র্যাঙ্কিং 10 থেকে হয়ে যাবে 9, বাংলাদেশ উইন্ডিজকে টপকে যাবে, বাংলাদেশ অনেকটা 8 নম্বরে থাকা ইংল্যান্ডের কাছাকাছি চলে যাবে। বাংলাদেশ তার আপকামিং ওয়ার্ল্ড কাপ, 27 ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার পথে যে দুঃস্বপ্ন এই মুহূর্তে ভর করেছে ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, সমর্থক, সাংবাদিক সবার মাঝে, সেটা একটু হলো পাশ কাটাতে পারবে। এবং এমন একটা সিচুয়েশনে সেই ঘটনা ঘটতে যাচ্ছে, 1 পয়েন্টের ডিফারেন্সে বাংলাদেশ র্যাঙ্ক 9 হয়ে যেতে পারবে। সেই সময়টায় বাংলাদেশ দলের হয়ে জার্সিতে, বাংলাদেশের জার্সিতে 11 আপনি সাকিব আল হাসানকে দেখবেন। সাকিব আল হাসান অল সেট টু কাম ব্যাক টু বাংলাদেশ ইন নেক্সট 14 ডেজ। সাকিব আল হাসান মাঠ মাতাতে তৈরি 11th of March, 18 মাস পরে, এরপরে 13 এবং এরপরে 15। কে জানে শেষ পর্যন্ত কি হয়। তবে বাংলাদেশের ক্রিকেটে যখনই দেয়ালে পিঠ থেকে গেছে, অথবা সাকিবের নিজেরও বিভিন্ন সময় মনে করে দেখবেন যে দর্শকের সাথে গ্যাঞ্জাম করেছে, ক্রিকেট বোর্ডের সাথে ঝামেলা হয়েছে, এনওসি নিয়ে প্যাচ লেগেছে, এই প্রেশার সিচুয়েশনস গুলোতে যখনই সাকিব আল হাসান ছিলেন, তিনি সব সময় তার বেস্টটা ডেলিভার দিয়েছেন। এই মুহূর্তে তিনি যতটা প্রেশারে, তাকে বাংলাদেশের দরকার তার থেকে কয়েক কোটি গুণ বেশি। এবং সেই সাকিব আল হাসান বাংলাদেশের কান্ডারি হয়ে বাংলাদেশকে পরের বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার মিশনে মাঠে নামতে যাচ্ছেন মার্চের 11 তারিখ। আজকে যে ঘটনা ঘটেছে, আজকে দুপুর নাগাদ যে নিউজটা ফ্ল্যাশ হয়েছে, ইন্টারভিউটা ইনফ্যাক্ট গতকাল মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ দিয়েছিলেন। আজকে সেটা সবাই প্রকাশ করেছে, একযোগেই প্রকাশ করেছে, এবং সেখানটায় তিনি যে ধরনের কথা বলেছেন, যেই সত্য উন্মোচন করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়, আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ ক্রিকেটের টি-20 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে যতগুলো পক্ষ বিভিন্ন সময় বক্তব্য দিয়েছে, সবাইকে তিনি কাট করে দাঁড় করিয়েছেন বিশ্বকাপ না খেলার পক্ষে যারা কথা বলেছে। আজকে মোহাম্মদ সালাউদ্দিন তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, যেই কথা বলেছেন, সেটা খারার উপর, মানে একদম দাঁড়িয়ে ইনস্ট্যান্ট নির্লজ্জ মিথ্যাচার করেছেন বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল, বাংলাদেশের ক্রিকেটারদের ভারতে বিশ্বকাপ খেলা। ক্রীড়া উপদেষ্টার মিথ্যাচারের কারণে দুজন ক্রিকেটার অলমোস্ট মেন্টালি কোমাতে চলে গিয়েছিলেন, এবং তাদেরকে রিকভার করতে 5 দিন পর্যন্ত লেগেছে, সেটা জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিথ্যাচার, ক্রীড়া মন্ত্রণালয়ের মিথ্যাচার, এবং এগুলোর বিপরীতে দাঁড়িয়ে সালাউদ্দিনের স্টেটমেন্ট এমন একটা পর্যায়ে তৈরি করেছে যেখানে কোনো ধরনের ময়েশ্চার নেই, পুরোটাই রুক্ষতা। লিলি হুইপশিয়া বডি ওয়াশও আসলে সেখানটায় কোনো কাজ করতে পারবে বলে আমার মনে হয় না। আলোচনার ভেতরে যদি আমরা প্রবেশ করি, তাহলে ইন্টারেস্টিং কয়েকটা ফ্যাক্ট পাওয়া যায়। প্রথমত, আসিফ নজরুল যখন বললেন
যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপে যাবে না। তার 19 দিন 18 দিন পরে তিনি বললেন যে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা, সরকার শুধু সেটাকে সায় দিয়েছে। এবং তার 2 দিন 3 দিন পর অর্থাৎ 12 তারিখে যেদিন ইলেকশন হলো রাতের বেলা তিনি জানালেন যে সরকার সিদ্ধান্ত নিলেও ক্রিকেট বোর্ড এটা মেনে নিয়েছে, ক্রিকেটাররা মেনে নিয়েছে। তারা যদি সেই ব্যাপারটাকে মেনে না নিত তাহলে সরকারের কোনো কিছু হয়তো করার থাকতো না, গভর্নমেন্ট একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তো, বাংলাদেশকে ইন্ডিয়ায় পাঠাতে হয়তো হতো। অনেকটাই ইনার মিনিংটা সেভাবেই ক্যারি করা হয়েছে। এই যে কথাগুলোর পরিবর্তন এবং বাংলাদেশের ক্রিকেটারদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা, যে তাদের সিদ্ধান্তের কারণে, তাদের অগাধ দেশপ্রেমের কারণে, মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসার কারণে বাংলাদেশ দল শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, পুরোটা একটা নির্লজ্জ মিথ্যাচার। সেটা মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন কিছুক্ষণ আগে। মোহাম্মদ সালাউদ্দিন যখন এই কথা বলেছেন এবং এই কথা যখন বাংলাদেশ ক্রিকেট দলের সাথে, অনেকেই বলছেন যে মোহাম্মদ সালাউদ্দিন আগে কেন বলেননি, ভাই আপনি হইলেও আগে বলতেন না। ওইরকম পাওয়ারফুল কেউ যখন চেয়ারে থাকবে আর আপনি যখন এই বাংলাদেশেই বসবাস করবেন, তখন আপনি সে থাকা অবস্থায় বুক ফুলিয়ে শার্টের বোতাম খুলে তপ্ত রোদে দাঁড়িয়ে মাইক্রোফোনের সামনে গিয়ে প্রেস মিটের মতো করে বলবেন যে ওই লোকটা খারাপ, তিনি এটা করতে দেন নাই। এরকম কোনো কাজ কেউ করবে সেটার আমার কাছে মনে হয় যে বিশ্বাসযোগ্য কোনো কারণ নেই। কারণ সবাই চেষ্টা করবে স্বাভাবিকভাবেই যে যারা এরকম বাংলাদেশ দলটাকেই আঙুলের ইশারায় নাড়ান, ডানে বামে বাঁকান, তারা একজন ব্যক্তি সালাউদ্দিনকে অনেক কিছুই করতে পারেন, অনেক প্রেশার ক্রিয়েট করতে পারেন। তো তিনি এটা করবেন কেন? কিন্তু এখনো যে মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, এখনো যেই ল্যাঙ্গুয়েজে বলেছেন, যেভাবে নির্লজ্জ মিথ্যাচারকে প্রকাশ্যে এনেছেন, আপনাকে তো এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। তখন বলেননি আপনি এটাকে নিয়ে কথা বলতে পারেন, কিন্তু এখন যখন বলেছেন তখন মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত কোচ, কন্ট্রাক্টেড কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, আমরা নিজেরাই অনেক রিপোর্ট বানাই তিনি কত টাকা মাসে ড্র করেন না করেন। সো ওই রকম একটা স্ট্যাটাসে থেকে যখন তিনি এই কথা বলেছেন, যখন তিনি এরকম একটা ভয়াবহ সত্য সামনে তুলে এনেছেন, মোহাম্মদ সালাউদ্দিনকে তো আপনার অ্যাপ্রিসিয়েট করতেই হবে। ক্রিকেটারদের কথা একবার চিন্তা করুন, আমিনুল ইসলাম বুলবুলের মিথ্যাচারের কথা চিন্তা করুন, আসিফদের পাল্লায় পড়ে, 3 জন আসিফের পাল্লায় পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ভরাডুবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা টাইটানিকে পরিণত হয়েছে, যে সবাই বলার চেষ্টা করছে টাইটানিক তো মাটির নিচে, পানির নিচে রয়েছে, সেরকম গল্প, তাই না? কিন্তু ওটা যে আলটিমেটলি ডেড শিপ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট যে একটা ডেড শিপে পরিণত হয়েছে, সেই বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরেছেন মোহাম্মদ সালাউদ্দিন। 3 আসিফের খপ্পরে একজন উপদেষ্টা যিনি হচ্ছে দায়িত্ব ছাড়ার পর আরেক আসিফকে দায়িত্ব দিয়ে গেছেন, এবং আমরা এটা সবাই জানতাম, ওপেন সিক্রেট ছিল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি দায়িত্ব ছাড়ার পরবর্তী সময়ে কোন আসিফ দায়িত্বে আসছেন, ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে কে আসছেন, এটা সবাই জানতো। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া কর্মী যারা খেলার খবর রাখেন তারা সবাই জানতো। পরের আসিফ তিনি আসলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশের বিশ্বকাপ 99-এর পরে প্রথমবারের মতো কোয়ালিফাইড হবার পর আমরা সেই বিশ্বকাপটা খেলতে পারলাম না। আমরা মিথ্যাচার করলাম যে ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে সেই বিশ্বকাপটা বর্জন করা হয়েছে। অথচ আজকে যখন দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ স্টেটমেন্ট দেন যে খাড়ার উপরে আসিফ নজরুল মিথ্যাচার করেছে, নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এরপর আপনার আমার বলার কি কোনো কিছু থাকে? ক্রিকেটাররা খেলতে চেয়েছিল, যেটা তারা অ্যাচিভ করেছে, সেখানটায় গিয়ে তারা যদি প্রমাণ করত, তারা যদি পর স্টেজে যেত, তারা যদি বড় দলগুলোর সাথে বিগ ফাইট দিত, এটার মধ্যে তো ভুলের কোনো কিছু নেই। আসিফ মাহমুদ, আসিফ নজরুলের কথা বললাম, আরেকজন আসিফ রয়েছেন, তিনিও সকালে বিকালে ডানে বামে পোল্টি মারেন। তার কথার মধ্যে, তার ঢঙের মধ্যে, তার আচরণের মধ্যে কোন ধরনের সভ্য মানুষের, কোন ধরনের ভদ্র মানুষের ইন্ডিকেশন আপনারা পাবেন না। তার বিশাল ফ্যান বেস রয়েছে, তার বিশাল গানের ভক্ত রয়েছে, যদিও তার গান কারা কারা শুনে এটা নিয়েও যথেষ্ট আলোচনা হইতে পারে। তিনি কদিন আগে মাশরাফিকে নিয়ে কথা বললেন, তিনি থাকতে পারলে তামিম ইকবাল বাংলাদেশে যদি থাকতে পারে, সাকিব কেন থাকবে না? তার মানে সাকিব এবং মাশরাফি এই দুজনকে নিয়ে আলোচনা এনে তামিম ইকবাল একই কাতারের কোন একটা দলের সমর্থক বোঝানোর চেষ্টা করলেন। 5 তারিখের আগে 3 তারিখে কোনো একটা বিশেষ জায়গায় যাওয়ার কারণে তার বিচারের সম্মুখীন হওয়া উচিত, এই টাইপের কথাবার্তা বললেন। যখন ক্রিকেট বোর্ড বদলে গেল, যখন তার ওই উপরের মনিব বদলে গেল, মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন তিনি বদলে গেলেন, যিনি নির্লজ্জ মিথ্যাচার করেছেন বলে জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, কন্ট্রাক্টেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন আজকে বোমা মেরে সব পুড়িয়ে দিয়েছেন,
সকল সত্য সামনে এনেছেন, যে ব্যাপারটা নিয়ে পারসেপশন কাজ করছিল সেই প্রত্যেকটা পারসেপশনকে রিয়েলিটির দায়িত্বে নিয়ে গেছেন। সেই মোহাম্মদ সালাউদ্দিনের বক্তব্য আসার আগ মুহূর্তে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে আমিনুল হক চলে যান, আসিফ নজরুল সরে আসেন, তাকে ওই জায়গা থেকে আলটিমেটলি সরে আসতেই হতো সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে। এবং এই প্রেক্ষাপটে আসিফ নজরুলের প্রস্থান, আমিনুল হকের আগমনের প্রেক্ষাপটে আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশাল ডাইরেক্টর, যিনি কল্পনাও নিজে কখনো করতে পারেননি যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হবেন, ক্রিকেটে অবদান রেখেছেন, অমুক ক্লাব আছে। ভাই, আপনার মতো এরকম অসংখ্য সংগঠক, আপনার উপরে অসংখ্য সংগঠক, আপনার থেকে বেশি কন্ট্রিবিউট করা অসংখ্য সংগঠক বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আশপাশে ঘুরে আপনার মতো। সেই আসিফ আকবর এখন বলছেন যে ক্রিকেটের সাথে তামিম মাশরাফিদেরকে কাজে লাগাতে হবে। কি পোল্টি রে ভাই! একজন খাড়ার উপর আসিফ নজরুল খাড়ার উপর মিথ্যাচার করছেন বলে আমরা জানতে পারছি, এবং এই স্টেটমেন্টটা পাচ্ছি জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের মাধ্যমে, যে খাড়ার উপর আসিফ নজরুল বিশ্বকাপ নিয়ে মিথ্যাচার করেছে। আর আসিফ আকবর খাড়ার উপর পোল্টি মারছেন যখন তিনি দেখলেন যে কোনো কারণে তামিম মাশরাফিরা পাওয়ারফুল হয়ে যেতে পারে, তারা বাংলাদেশের ক্রিকেটের ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার হয়ে যেতে পারে। তাদের কোয়ালিটিকে, আসিফ আকবরের কোয়ালিটি কি আছে সেটা আমি জানি না, কিন্তু তামিম মাশরাফিদের কোয়ালিটিকে কাজে লাগিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামনের ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে পারে। তখন আসিফ আকবরের কাছে আবার তামিম মাশরাফিরাও ভালো হয়ে গেল। আসিফদের উৎপাতে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা ভাই, শ্রীলঙ্কা যখন সুনামিতে ওই বড় বড় ভবনগুলো তুলে গেছিল, এতটা খারাপ অবস্থা হয়নি। আসিফদের খপ্পরে বেহাল অবস্থা বাংলাদেশের ক্রিকেটের। কেউ খাড়ার উপর মিথ্যাচার করে, কেউ খাড়ার উপর পোল্টি মারে, কেউ খাড়ার উপর মিথ্যাচার করে বলে ক্রিকেটারদের ডিসিশনে বিশ্বকাপ খেলা হয় নাই, কেউ খাড়ার উপর পোল্টি মেরে যে তামিম মাশরাফিদের দুদিন আগে বকাবাজি করতেন, সেই তামিম মাশরাফিদেরকে তেলের ডিব্বায় মালিশ করা শুরু করে। কংগ্রাচুলেশনস অল আসিফস।